নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC ক্লার্কশিপের PYQ থেকে বেশ কিছু অঙ্ক সলভ করব। এর আগেও আমরা একটা ক্লাস করেছিলাম যেখানে আমরা ক্লার্কশিপ থেকে অঙ্ক সলভ করেছিলাম, আর তার আগে কিন্তু আমরা বেশ কিছু MCQs আমরা মিসলেনিয়াস থেকে সলভ করেছিলাম। সেই সমস্ত প্লেলিস্ট, ম্যাথ হোক, ইংলিশ হোক, সায়েন্স কিংবা জেনারেল স্টাডিজ বা প্র্যাকটিস সেটের হোক, সেই সমস্ত প্লেলিস্টের লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেটা তুমি একটু চেক করে নেবে, তোমার প্রয়োজন মতো তুমি প্লেলিস্টগুলো দেখে নিতে পারো। যদি তোমরা চ্যানেলে নতুন আছো তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নে বলছে, the simple interest on rupees 500 for 6 years at 5% per annum is। খুব ইজি প্রশ্ন, ওয়ান লাইনে একটা কোয়েশ্চেন্স দিয়েছে, জাস্ট আমাদেরকে সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে এখান থেকে। ঠিক আছে, চাইলে এটা মুখে মুখেও ক্যালকুলেট করে নিতে পারো। 5 6 30, 30% হবে 500, কত? 150 টাকা। আদারওয়াইজ তুমি চাইলে এটাকে PRT/100 দিয়েও বার করতে পারো। 500 হলো আমাদের প্রিন্সিপাল, 6 হলো আমাদের ইয়ার, আর 5 হয়ে গেল আমাদের রেট। দেখো, যেহেতু এগুলো মাল্টিপ্লিকেশন আছে, আমি আর কে আগে লিখি বা টি কে আগে লিখি, এটার কোনো ইফেক্ট হবে না ক্যালকুলেশনের উপরে। ঠিক আছে, ডিভাইডেড বাই 100 করে দিলাম, 0 দিয়ে 0 কেটে গেল, কত রইল? 5 5 25 আর 25 6 150। তাহলে এটা হয়ে গেল আমাদের সিম্পল ইন্টারেস্ট। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, এই অঙ্কে আর কিছু বোঝানোর মতো নেই, খুব ইজি একটা কোশ্চেন দিয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। আচ্ছা, নেক্সট প্রশ্নে একটা ক্যালকুলেশন দিয়েছে। অনেকের দেখো তোমাদের মধ্যে এই জিনিসটাকে সলভ করতে কিন্তু একটু সমস্যা হয়, তো এটাকে সলভ করা খুব ইজি। নিচে দেখো 3 দিয়েছে, এই 3-এর গুণ করতে হবে এখানে যা দিয়ে থাকে। ঠিক আছে, কত হয়ে যাবে? 3 5 15। এই 15-র মধ্যে এটাকে তোমাকে যোগ করতে হবে যা উপরে দিয়েছে। তাহলে 3 5 15 আর 5 20 ডিভাইডেড বাই 3, রয়েছে সাইন মাইনাসের। তারপরে এটাকেও সেইভাবে যোগ করে নিই, 9 3 27, 27 8 35 ডিভাইডেড বাই 9। আর এখানে মাইনাসে কিছু দিয়েছে, ধরে নাও এটাকে এক্স দিয়েছে, আর এখানে প্লাসে সমান সমান 1 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই 1টাকে এইদিকে আনলে মাইনাস হয়ে যাবে, আর এই মাইনাসের এক্সটাকে এইদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, রাইট? তাহলে আমরা করে দিই সেটাই। ঠিক আছে, আমরা এলসিএম কত পাচ্ছি? এই সমস্ত কিছুর এলসিএম হয়ে যাবে 9, এখানে হয়ে যাবে তোমার 3, মানে হয়ে গেল 60, এখানে থাকবে 35, আর এখানে হয়ে যাবে তোমার 9। ঠিক আছে, তাহলে 35 9 কত হয়ে যাচ্ছে? 44, দুটোই মাইনাসের ছিল বলে যোগ করলাম। এই 44কে আমাকে মাইনাস করতে হবে 60 থেকে, তাহলে কত হয়ে যাবে? 60 থেকে 44 গেলে হয়ে যাবে তোমার 6 আর 10, 16/9। অপশন সিতে রয়েছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে অনেকের জন্য ডিফিকাল্ট শুধুমাত্র এটাই থাকে, যারা একদম ম্যাথের বলতে পারো যে বেসিক লেভেলের শিখছো এখন, তাদের জন্য কিন্তু এই সামেশনগুলো একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে, এগুলোকে একটু বুঝে নাও, তাহলেই তোমার জন্য এই অঙ্ক কিছুই ছিল না। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নেক্সট প্রশ্নে বলছে, এ alone can do a piece of work in 12 days। ঠিক আছে, বি who is 60% more efficient than A will finish the work in। ঠিক আছে, বলছে এ 12 দিনে কাজকে শেষ করে, বি যে কিনা 60% মোর এফিশিয়েন্ট আছে এ এর তুলনায়। ঠিক আছে, এ যদি কোনো কাজ ধরে নাও, এ যদি 100 ইউনিট কাজ করে, তাহলে বি 160 ইউনিট কাজ করবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি এই অঙ্কগুলো, জাস্ট তোমাকে বোঝার জন্য বললাম। যদি এরকম একটা সিচুয়েশন থাকে, তাহলে বি সেই কাজটাকে কতদিনে কমপ্লিট করবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে এটার একটা ফর্মুলা হয়। ফর্মুলাটা কি আছে? টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি অফ এ। আচ্ছা দাঁড়াও, এফিসিয়েন্সি অফ এ আগে আমাকে বার করতে হবে, সেটা তোমাকে দেখিয়ে দিই। দেখো কি হচ্ছে, এফিসিয়েন্সিগুলো আমরা বার করে নিই। এফিসিয়েন্সি এ আর বি এর কত আছে সেটা আমরা দেখে নিই। এ বলছে 100 যদি হয়, তাহলে বি 60% মোর, মানে 160 হয়ে যাবে, রাইট? এদেরকে কাটাপিটা করলে কত বাঁচবে? 5
আর এখানে রয়ে যাবে 8, তাই তো? 2 8 16, 2 5 10, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল এদের এফিসিয়েন্সির রেশিও। এবার একটা ফর্মুলা আমরা দেখি। এফিসিয়েন্সি আর টোটাল ওয়ার্কের রিলেশন আছে একটা। টোটাল ওয়ার্ক, আমি মিসলেনিয়াসের ক্লাসেও এরকম একটা অঙ্ক দেখেছিলাম, তখন আমি এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। টোটাল ওয়ার্ক সমান সমান কি হবে, এর এফিসিয়েন্সি, তাহলে হয়ে যাবে এফিসিয়েন্সি অফ এ মাল্টিপ্লাইড বাই এ কতদিনে কাজ করতে পারছে, তাহলে টোটাল টাইম টেকন বাই এ। ঠিক আছে, আমরা জাস্ট এখানে ভ্যালু রেখে দিই। এফিসিয়েন্সি কত আছে এর 5 মাল্টিপ্লাইড বাই কতটা টাইম নিচ্ছে এই কাজটাকে কমপ্লিট করতে, 12 দিন, তাহলে হয়ে গেল কত 60। এবার ধরো আমাদের কাছে টোটাল কাজটা আছে, টোটাল কাজ হচ্ছে 60, রাইট? টোটাল ওয়ার্ক হচ্ছে 60। এবার আমরা সহজেই এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করেই কিন্তু বি এর কাজও বার করে নিতে পারবো, যে বি এর কতটা দিন লাগবে এই 60 কাজকে করতে। কি করে করব, সেম ফর্মুলা, জাস্ট এ এর জায়গায়, জাস্ট এগুলোর জায়গায় তুমি বি বসিয়ে দাও। আমি ফর্মুলাটাকে আর দ্বিতীয়বার লিখলাম না, ঠিক আছে? তাহলে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফিসিয়েন্সি অফ বি, আমরা জানি 8 আছে, আর মাল্টিপ্লাইড বাই টাইম টেকেন বাই বি, সেটাকে আমি বি ধরে নিলাম, কারণ সে ওটাই তো আমাদেরকে বার করতে হবে, যে সে কতটা টাইম নেবে এই 60 ইউনিট কাজটাকে করতে। তাহলে 60 ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু বি, কত হয়ে যাবে, 2 বারে কেটে দিচ্ছি আমি প্রথমে, হয়ে গেল এখানে 4, 4 দিয়ে কাটলে 4 7 28, পড়ে থাকবে 2, ঠিক আছে? তাহলে 7.5 হয়ে গেল উত্তর, কেন 4 5 20, ঠিক আছে? তাহলে 7.5 হয়ে গেল উত্তর। অপশানে দেখো, অপশান এতে রয়েছে 7 হোল 1/2 বা 7.5 একই বলো, সেটা সমান সমানই আছে, ঠিক আছে? তাহলে বি 7.5 দিনে কাজটাকে করতে পারবে, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% অ্যান্ড 30% আর ইকুইভ্যালেন্ট টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ। দেখতেই পাচ্ছ যে ক্লার্কশিপে কিন্তু এক আধটা প্রশ্ন একটু যদি পেঁচানো দিচ্ছে তো দিচ্ছে, আদারওয়াইজ বাদ বাকি অঙ্ক কিন্তু খুব ইজি লেভেলেরই থাকছে, ঠিক আছে? এগুলো সমস্ত কিন্তু পিওয়াই কিউ থেকে কালেক্ট করেছি, আর এরকম না যে পিওয়াই কিউ বলতে গেলে আমি 2005 2007-এর কথা বলছি, এগুলো রিসেন্ট পরীক্ষা যেগুলো হয়েছিল ক্লার্কশিপের, সেখান থেকে কিন্তু মিলিয়ে মিশিয়ে কালেক্ট করা হয়েছে কোশ্চেন্সগুলোকে, ঠিক আছে? এই অঙ্কটা কি করে করব আমরা, দুভাবে করতে পারি। আমি দেখো আমার প্রত্যেকটা ক্লাসে বলছি যে তোমরা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন কনভার্সনটা শিখে নাও, এটাকে মুখস্থ করে নাও, 1/2 থেকে নিয়ে 1/30 অবধি কিন্তু থরলি মুখস্থ করে নাও, তাহলে কিন্তু মানে পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, আরও যেখানে পার্সেন্টেজ তোমার চোখে পড়বে সেগুলো তুমি ইজিলি সলভ করতে পারবে, ঠিক আছে? কারণ এগুলো তো খুব মানে পরিষ্কার একদম বলতে পারো যে পার্সেন্টেজ দিয়েছে 10% 30%, খুব নোংরা পার্সেন্টেজও দেয়, যেমন 37.22%, 37.55%, 11.11%, ঠিক আছে? তো এই ধরনের পার্সেন্টেজগুলোকে যখন তুমি ক্যালকুলেট করতে বসবে, লাইক আমি বসালাম ধরো যে 25%/100, তুমি যখন এখানে 1.11/100 বসাবে, প্রথমে এক্সাম হলে কিন্তু এরকম সংখ্যা কাটতে আর ইচ্ছে করে না, কারণ ব্রেন টায়ার্ড হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু আমার এগুলো সব মুখস্থ আছে, আর তুমিও এগুলো মুখস্থ করে নিতে পারো। এটার আমরা জানি যে এটা হয় 1/9, ঠিক আছে? এটার আমরা জানি যে হয় 1/4, তাও তো এটা ইজি আছে, কাটতেও পারবে তুমি, ঠিক আছে? তো এগুলো একটু পারলে মুখস্থ করে নেবে। আমি এই অঙ্কটাকে এই ফ্যাক্টর দিয়ে কি করে সলভ করবো সেটা দেখাচ্ছি। কি বলছে, 10% ডিসকাউন্ট দেবে। 10% যদি আমি পার্সেন্টেজ কনভার্ট করি তাহলে হবে, ফ্যাক্টরে কনভার্ট করি, ফ্যাক্টরে যদি কনভার্ট করি তাহলে 1/10 হয়ে যাবে, এইভাবে লিখতে পারবো আমি। আর বলছে এখানে যে 10% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 10-এর উপরে 1 ছাড় দিচ্ছে, তাহলে উপরে আমাকে 9 লিখতে হবে, নিচে আমি 10 লিখলাম, মাল্টিপ্লাই, তারপরে কি বলছে 30% ছাড় দিতে হবে, তার মানে যদি আমি ফ্যাক্টরে কনভার্ট করি এটাকে, তাহলে এইভাবে আমাকে লিখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে যদি আমাকে 30 ডিসকাউন্ট দিতে হয়, তো যেটা আমার কাছে থাকবে সেটা হচ্ছে
7/10। দেখো ওপরে যা লেখা থাকছে সেটাকে আমি নিচে যা লেখা থাকছে বিয়োগ করে দিচ্ছি, আর উপরে আমি সেভাবে বসিয়ে দিচ্ছি। 10 - 3 হয়ে যাচ্ছে 7, আমি 7 এখানে লিখে দিলাম। তারপরে 10 - 1 হয়ে যাচ্ছে 9, আমি এখানে 9 লিখে দিলাম, আর নিচেরটা অ্যাজ ইট ইজ লিখছি। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা দেখি যে ডিসকাউন্ট হলে আমরা বিয়োগ করে দিই, আর যদি এটা বলতো যে 30% দাম বাড়িয়ে দিচ্ছে তাহলে আমি এখানে কিন্তু 13/10 লিখতাম। ঠিক আছে, 13/10 আমি এখানে লিখতাম। ঠিক আছে, এগুলো একটা ক্লাসে আমি পুরো ডিটেলভাবে তোমাকে বোঝাতে পারবো না। আমি পার্সেন্টেজের ক্লাস নেব, খুব শীঘ্রই নেব, তখন আমি তোমাদেরকে এসব একটু কনভার্সন বুঝিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হচ্ছে এখানে? 9 × 7 = 63, নিচে আসছে 100। তো 100 থেকে উপরে কত কম আছে, বা 100 থেকে 63 বিয়োগ করলে কত হয়ে যাবে? 37, রাইট? তাহলে আমাদের সিঙ্গেল ডিসকাউন্ট বা ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট সেটা হয়ে যাবে 37। 30 আর 10-এর যে আলাদা আলাদা করে আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে সেটা সমান সমান হয়ে যাবে 37%। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অন 10,000. Find the amount on 10,000 for 3 years at 10% compound interest, interest being payable annually. ঠিক আছে, বলছে যে 10,000 টাকা 3 বছরের জন্য চক্রবর্তী সুদে রেখেছে 10%-এ, আর অ্যানুয়ালি এখানে সুদটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, অ্যানুয়ালি বলছে। এটাকে কিভাবে করবে? একটা তো হচ্ছে P1+R/100 ভ্যালিউ পুট করো এই ফর্মুলার উপরে, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। এখানে ইন্টারেস্ট চেয়েছে, অ্যামাউন্ট চেয়েছে এখানে, রাইট? ফাইন্ড দ্য অ্যামাউন্ট বলছে, তো অ্যামাউন্ট চেয়েছে, তো তুমি এখানে পি এর ভ্যালু 10,000 রাখো, 1+R এর ভ্যালু 3 রাখো, আর আর এর ভ্যালু 10 রাখো, আর টি এর ভ্যালু 3 রাখো, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। আরেকটা একটু ভাবনার আছে, হ্যাঁ, এখানে কিন্তু এটা অঙ্ক করতে পারছো সেটা ট্যালেন্ট না, তুমি এই কনসেপ্টটাকে কি করে ইউজ করে অঙ্ক করে দিতে পারছো সেটা হচ্ছে ট্যালেন্ট। দেখাচ্ছি তোমাকে, অনেকেই তোমাদের মধ্যে এটা জানো। ধরো তোমার কাছে রয়েছে 10,000 টাকা, ঠিক আছে, তুমি এটাকে চক্রবর্তী বিয়াজে দিচ্ছ, চক্রবর্তী সুদে দিচ্ছ এটাকে 10%-এ, আর 3 বছরের জন্য। তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কি জানি, যে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে প্রথমে প্রিন্সিপালের উপরে ইন্টারেস্ট হয়, প্লাস নেক্সট ইয়ার যে আমি ইন্টারেস্টটা পাচ্ছি সেই ইন্টারেস্টের উপরেও কিন্তু ইন্টারেস্ট হয়, রাইট? তাহলে আমি এই 10,000 টাকা থেকে যা প্রথমবার আমি সুদ পাবো, নেক্সট বছর কিন্তু আমি সেই অ্যামাউন্টের উপরেও সুদ পাবো আর ইন্টারেস্টের উপরেও সুদ পাবো, রাইট? ঠিক আছে, তাহলে আমরা এই কনসেপ্টটাকে ইউজ করে এই অঙ্কটাকে সলভ করি একটু, কারণ ফর্মুলায় বসিয়ে তো যে কেউ সলভ করতে পারবে, তুমি এখন নিজেও করতে পারবে ফর্মুলা জেনে গেছো। তো এটা আমরা কি করে করি একটু দেখে নিই। 10,000-এর 10% বলছে, তো 10,000-এর 10% মানে কত হবে? 1,000 টাকা, রাইট? আবার নেক্সট বছর এই 10,000-এর উপরে 10% সুদ আমাকে মানে আমি পাবো, রাইট? তাহলে হয়ে গেল 1,000 টাকা। আচ্ছা, এবার যে এই 1,000 টাকা ছিল যেটা আমি ফার্স্ট ইয়ার পেয়েছি, ঠিক আছে, এর উপরেও তো ভাই আমাকে এবার 10% দেবে, তাই তো? এখানে যে আমি কনসেপ্টটা বললাম সেই অনুসারে, বা কম্পাউন্ড ইন্টারেস্টের যা কনসেপ্ট হয় সেই অনুসারে, এই 10,000-এর উপরেও আমি আবার 10% সুদ পাবো, সেটা হয়ে যাবে আমার 100 টাকা। ঠিক আছে, আচ্ছা, আবার কি বলছে, আরেকটা বছর 3 বছর, তো এটা হলো ফার্স্ট ইয়ার, এটা হয়ে গেল আমার সেকেন্ড ইয়ার, আর এটা হয়ে গেল আমার সেকেন্ড ইয়ারের সুদ। এসব আমি এক্সাম হলে লিখবো না এতটা, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি জাস্ট এখানে এই 1,000 আর 100 এইসব লিখেই আমি সলভ করে দেবো, এগুলো আমি তোমাদেরকে বোঝাবার জন্য করছি জাস্ট। আচ্ছা, নেক্সট বছর মানে থার্ড ইয়ার, আবার আমি এই পুরো 10,000 টাকার উপরে 1,000 টাকা 10%-এর হিসেবে সুদ পেলাম, আর এখানে যে দ্বিতীয় বছরের যে 1,000 টাকা ছিল তার উপরে আমি কি পাবো, তার উপরেও আমি 100 মানে 10% সুদ পাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে যে পুরনো আমার 1,000 টাকা পেয়েছিলাম তার উপরেও আমি 10% সুদ পাবো, রাইট? আর এখানে যে সুদের উপরে যে সুদ পেয়ে যে আমার কাছে 100 টাকা ছিল তার উপরেও কিন্তু আমি আবার ইন্টারেস্ট পাবো, 100 টাকার 10% হয়ে যাবে 10 টাকা, ঠিক আছে?
আর এর উপরে কোনো ইন্টারেস্ট লাগবে না। ব্যাস, এবার যা তোমার এই সার্কেলের ভেতরে রয়েছে সব কটাকে যোগ করে দাও, তুমি তোমার ইন্টারেস্ট পেয়ে যাবে। আর ইন্টারেস্টের মধ্যে প্রিন্সিপাল যোগ করলে তুমি অ্যামাউন্ট পেয়ে যাচ্ছ। কত হয়ে যাচ্ছে? 1000, 2000, 3000, তারপরে 100, 200, 300, আর একটা 10। এটাই তো ঠিকঠাক আছে তো সব? যোগ করলে কত হবে? হয়ে যাবে তোমার 3310, আর 10,000 টাকা আমাদের প্রিন্সিপাল অলরেডি ছিল। তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে যাবে 13,310। অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, যারা বুঝতে পারোনি তারা একটু রিপিট করে ভিডিওটাকে দেখো, একটু ব্যাকে যাও, দেন আবার এটাকে প্লে করো, আমি কি বলছি একটু শোনো। তারপরেও যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি আমাকে কমেন্ট করবে, আমি সেটাকে একটা সেপারেট ক্লাসে বুঝিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তোমাদের মধ্যে অনেকেই এখনো অপেক্ষা করছো যে এই ফর্মুলায় ভ্যালু রেখে কি করে সলভ করব। তো ফর্মুলায় তুমি যদি ভ্যালু রেখে সলভ করো তাহলে পি এর জায়গায় বসাবো আমি 10,000, ব্র্যাকেটের ভেতরে 1 প্লাস আর হয়ে মানে হচ্ছে কত 10, নিচে 100 তো রয়েছে ফর্মুলা অনুসারে, আর টি এর পাওয়ার হয়ে গেল 3, 0 দিয়ে 0 কেটে দিলাম, 1/10 হয়ে গেল। তাহলে হচ্ছে 10,000 মাল্টিপ্লাইড বাই, এখানে ভেতরে আমি এলসিএম নিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কত হয়ে যাবে? 11/10 মাল্টিপ্লাইড বাই 11/10 মাল্টিপ্লাইড বাই 11/10। এটা 3বার ছিল। এবার তুমি ভেতরেই কিউব করে দাও কিংবা এটাকে ব্রেক করে লিখে দাও, তাতেও কোনো সমস্যা নেই। 1 2 3 1 2 3 কাটাপিটা করে দিলাম। 11কে 3বার গুণ করলে কত হয়? 1 3 3 1, আর একটা 0 এখানে রয়েছে, এই 0টা বসিয়ে দিলাম, একই অ্যান্সার বেরিয়ে গেল। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্ন দেখি আমরা। সিম্পলিফাইড দিয়েছে, রাইট? সিম্পলিফাইডে মনে রাখবে যখন এরকম একটা মানে বড় সড়ো একটা কিছু দিয়ে দেবে না, অবজার্ভ করতে চেষ্টা করবে যে এখানে কিছু না কিছু স্কোয়ারের বা কিউবের ফর্মুলা লুকিয়ে রয়েছে, আর এটা সেইভাবেই সলভ হবে। ঠিক আছে, কিভাবে সলভ হবে তাহলে একটু দেখি আমরা। দেখো, প্রথমটা তো আমি বুঝতেই পারছি এখানে যে এখানে কিন্তু 2.3 কিউব দিয়েছে, আর এটাকে যদি আমি ভালোভাবে দেখি তাহলে দেখো এটা মনে হচ্ছে না যে 0.3 কিউব আছে। 3 তিরে 9, 9 দিয়ে 27, রাইট? তাহলে 0.3 এটা কিউব দিয়েছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি? 2.3 এর কিউব মাইনাস 0.3 কিউব ডিভাইডেড বাই 2.3 স্কোয়ার প্লাস 2.3 multiplied by 0.3 plus 0.3 স্কোয়ার। ক্লিয়ার আছে এটুকুটা? আমি জাস্ট এখানে যা যা লেখা আছে সেটাকে আমি ভেঙে লিখে দিলাম, কারণ আমি সেই জিনিসটা অবজার্ভ করতে পারছি যে এখানে 0.69 আছে, তার মানে এখানে কিন্তু 2.3 মানে এ মাল্টিপ্লাইড বাই বি করেছে, যদি আমি এটাকে এ ধরে নিই আর এটাকে যদি বি ধরে নিই তো। ঠিক আছে, আচ্ছা, পাশাপাশি আমরা আর কি জানি? আমরা একটা ফর্মুলা জানি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি হয়? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ওপরটা আমরা সেইভাবেই লিখে দিই। কি লিখব? 2.3 মাইনাস 0.3, ব্র্যাকেটে থাকবে 2.3 স্কোয়ার প্লাস 2.3 মাল্টিপ্লাইড বাই 0.3 প্লাস 0.3 স্কোয়ার। ঠিক আছে, আর এখানে ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দিলাম। ডিভাইডেড বাই কি থাকবে? ডিভাইডেড বাই থাকবে 2.3 স্কোয়ার প্লাস 2.3 মাল্টিপ্লাইড 0.3 প্লাস 0.3 স্কোয়ার। তাহলে এই পুরোটাকে ক্যান্সেল করে দিচ্ছে, পড়ে থাকছে আমার 2.3 মাইনাস 0.3, আর এটাকে মাইনাস করলে কত হবে? মাইনাস করলে অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, 2.3 মাইনাস 0.3। ঠিক আছে, খুব ইজি ছিল। আর আমি সত্যি বলতে এক্সাম হলে এত কিছু লিখতে যেতাম না টাইম সেভ করার জন্য। আমি বুঝেই গেছি যে এই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো ক্যান্সেল হয়েই যাবে, আমি জাস্ট এ মাইনাস বি বার করতাম, তাহলে এই অঙ্কটা আমি এক্সাম হলে হার্ডলি আমার
6 থেকে 7 সেকেন্ড লাগতো, এই অঙ্কটা হয়ে যেত। ঠিক আছে, আমি এখানে কিন্তু অনেক লেন্দি প্রসেসে তোমাকে দেখাচ্ছি, এত কিছু লিখে লিখে দেখাচ্ছি। যেমন এই প্রশ্নটা আমি এক্সাম হলে বসে এত কিছু লিখতে বসতাম না, এগুলোকে আমি তোমাকে বোঝাবার জন্য আমি এসব লিখলাম। ঠিক আছে, ওকে, নেক্সট প্রশ্ন দেখছি। বলছে এই প্রশ্নে, বলছে ইফ 50% অফ পি ইকুয়ালস টু 25% অফ কিউ, দেন পি ইকুয়ালস টু x% অফ কিউ, তাহলে ফাইন্ড এক্স। ঠিক আছে, যা ইকুয়েশন দিয়েছে সেটাকে আমরা যদি সলভ করি তাহলেই আমরা এক্স এখানে পেয়ে যাব। ঠিক আছে, তো লেটস সি কী করে আমরা সলভ করবো এটাকে। জাস্ট ইকুয়েশনটাকে লিখবো আমরা, 50% অফ পি ইজ ইকুয়াল টু 25% অফ কিউ। ঠিক আছে, এটাকে যদি পার্সেন্টেজ যদি আমরা সরাই তাহলে নিচে চলে আসবে 100, আর এখানেও যদি আমরা পার্সেন্টেজ সরিয়ে দিই নিচে চলে আসবে 100। এই 100 দিয়ে এই 100 তো ক্যান্সেল আউট হয়েই যাচ্ছে, আর এই 25 দিয়ে 50 যাবে 2 টাইমস। ঠিক আছে, তাহলে 2p ইকুয়ালস টু কিউ, এটা আমাদের একটা ইকুয়েশন হয়ে গেল। নেক্সট কিউ ইনফরমেশন দিয়েছে p ইজ ইকুয়াল টু x% অফ কিউ। p সমান সমান আমরা এখানে বলতে পারি এই ইকুয়েশন থেকে যে p সমান সমান হচ্ছে q/2, তাহলে p এর জায়গায় আমরা লিখে দিই q/2 ইজ ইকুয়াল টু এক্স পার্সেন্টেজ। আবার যদি আমি সরাই তাহলে এখানে হয়ে যাবে তোমার 100 মাল্টিপ্লাইড বাই কিউ। এই কিউ থেকে এই কিউ ক্যান্সেল আউট হয়ে গেল। ক্লিয়ার এইটুকুটা? এবার আমরা কি করব, এক্স ইজ ইকুয়াল টু 100, এই 100টা এখানে চলে এলো। ঠিক আছে, 100 ডিভাইডেড বাই 2, যেটা অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই 2 ছিলই। কত হলো? 50। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি, 50। খুব ইজি ছিল, যা ইনফরমেশন দিয়েছিল সেটাকেই আমি সলভ করলাম আর আমি আমার এক্স পেয়ে গেলাম। ঠিক আছে, দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 10:7 অ্যান্ড দেয়ার ডিফারেন্স ইজ 105 বা 105। দ্য সাম অফ দ্য নাম্বার ইজ। ঠিক আছে, দুটো সংখ্যার আমাদেরকে রেশিও দিয়েছে এখানে, আর তাদের ডিফারেন্স বলছে 105, তাহলে সাম কত হবে? ঠিক আছে, তাহলে ধরে নিলাম প্রথম সংখ্যা হচ্ছে 10x, পরের সংখ্যাটা হচ্ছে 7x, আর এই দুজনের যদি মাইনাস করি তাহলে হবে 105। এখান থেকে আমি x বার করে নেব, কত হবে? 3x সমান সমান 105। ঠিক আছে, তাহলে 3 দিয়ে এবার কেটে দিই আমি, 3 দিয়ে 9, 3 5 15 হয়ে গেল 35, x সমান সমান হয়ে গেল 35। তাহলে ফার্স্ট যে আমার সংখ্যাটা ছিল সেটা কত হবে? সেটা হয়ে যাবে তোমার 350, আর নেক্সট যেটা ছিল 7x সেটা কত হবে? তাহলে 7 5 35, 7 3 21, 21 আর 3 24, রাইট? ওকে, এই দুটোর আমার যোগ করতে হবে, 350, 245 কত হবে? 5 9 5। অপশান এ হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, জাস্ট আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল দুটো সংখ্যার রেশিও, তাদের ডিফারেন্স বা তাদের মানে বিয়োগ করলে যত হবে ততটা দিয়েছিল। ঠিক আছে, তাদের যোগ আমাদেরকে জিজ্ঞেস করেছিল। এই প্রসেস ফলো করে আমরা এর অ্যান্সারটা বার করে দিলাম, 595। অপশান এ হয়ে গেল কারেক্ট উত্তর। আজকের লাস্ট প্রশ্ন দেখব আমরা, আরও অঙ্ক আছে আমরা নেক্সট ক্লাসে দেখব, আজকে এটা আমাদের লাস্ট প্রশ্ন একটু দেখে নিই। The ratio of the age of A, B and C is 5:8:9. If the sum of the ages of A and C is 56 years, then the age of B is. খুব ইজি প্রশ্ন। বলছে তিনজন আছে, এ বি আর সি, তাদের বয়সের আমাদেরকে রেশিও দিয়েছে বা অনুপাত দিয়েছে 5:8:9, আর তাদের মধ্যে এ আর সি, এই এ আর সি তাদের যোগ দিয়েছে বয়সের হচ্ছে 56। তাহলে বি এর বয়স আমাদেরকে বার করতে হবে। 5x প্লাস 9x, আমি সম্পূর্ণটা লিখতে গেলাম না, জাস্ট ছোট্ট করে এখানে লিখে দিই। 56 দিয়েছে আমাদেরকে, কত হয়ে যাবে এখানে? 14x ইজ ইকুয়াল টু 56, আর আমরা জানি 14 4 যা 56, রাইট? তাহলে x সমান সমান 4 বেরিয়ে গেল। বি এর বয়স চেয়েছে, বি কত আছে? 8x আছে, 8x, তাহলে x যদি 4 হয় তো কত হয়ে যাবে? এটা 32। অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে।
যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয়, বুঝতে পারছো না, অনেকবার দেখলে তাও বুঝতে পারছো না, তাহলে কিন্তু কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আমি ডাউট ক্লাসে সেই অঙ্কটাকে অ্যাড করে নিয়ে ডাউট ক্লাসে তোমাদেরকে সেই অঙ্কটা বুঝিয়ে দেব। ঠিক আছে? এরকম কোনো অঙ্ক ছিলই না আজকের ক্লাসে যেটা তোমার বুঝতে সমস্যা হবে। যদি ভিডিওটা আজকের তোমার ভালো লেগে থাকে, যদি আমার এফর্টটা তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারও কিছু একটু হেল্প হয়ে যেতে পারে। যদি চ্যানেলে নতুন আছো তো আবার বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, কারণ আমাদের ম্যাথের পাশাপাশি ইংলিশ, সায়েন্স আর জেনারেল স্টাডিজের ক্লাসও চলছে। তো সেই সমস্ত ক্লাসের নোটিফিকেশন তুমি সহজেই পেয়ে যাবে যদি তোমার সাবস্ক্রাইব করা থাকে তো, আর বেল আইকনটা প্রেস করা থাকে তো। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।